হ্যাঁ, তুই বেঁধেছিস। এগিয়ে একটু কাছাকাছি হলো আরহাম। তোষাও নিজের মুখটা এগিয়ে নিতে আরহাম ওর বোঝা নাকে একটা চুমু খেয়ে বলল, আমার বুচি। তোষা আবার বিনিময় একদম পাকা। নিজেও ঠেসে এক চুমু খেলো আরহামের গালে। পরপর না খেয়ে দিয়ে বলল, আমার খাড়া নাকওয়ালা শেখ সাহেব। আরহাম হেসে ফেললো এহেন সম্বোধন শুনে। তোষা মুখটা ভোতা করে আরহামের চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কখন ফিরবে? ফেরার জন্য তোর আগে যেতে হবে। তোষা মুখ গোমড়া করেই রাখলো। আরহাম নিজের সাথে জড়িয়ে নিল তোষার দেহটাকে। কানের কাছে মুখ নিয়ে বলল, শীঘ্রই ফিরবো প্রাণ। তোষা আরহামকে দরজা পর্যন্ত বিদায় দিতে চাইলেও তা সম্ভব হলো না। তোষাকে ভেতরে রেখে বাইরে দিয়ে মেইন ডোর লক করে গিয়েছে আরহাম। বারবার তোষাকে তোতা পাখির মতো বলেছে যাতে দরজা না খুলে, বারান্দায় না যায়, রান্নাঘরে না যায়, সহ অনেক অনেক কথা। তোষা সবটা শুনেছে, তবে এখন আর ভালো লাগছে না ওর, কিছুতেই না। পরপর 3-4 ঘন্টা বার হতে ওর মন মেজাজ খারাপ হওয়া শুরু করলো। পায়চারি করতে করতে এলো আলমারির সামনে, খুলে হাতে নিল আরহামের শার্ট। আলগোছে সেটা নিয়ে বিছানায় যায় তোষা। শার্টে নাক ডুবিয়ে চেষ্টা করে ঘ্রাণ নেওয়া। হায়, এতটা মাদকীয় কোনো পুরুষের ঘ্রাণ হয় নাকি? মোট 8 ঘন্টা পার করলো তোষা একা একা। এর মধ্যে হয়তো ঘন্টা 5 তার কেটেছে ঘুমে। ঘুম ভাঙতেই মনে হলো ওর ক্ষুধা লেগেছে। উঠে ওয়াশরুমে ঢুকে মুখে পানি দিয়ে বের হয়ে যেই না কিচেনে পা রাখতে অমনি মনে পড়লো আরহামের কথা। তোষাকে কিচেনে যেতে না করেছে একা। ঠোঁট উল্টো করে এদিক ওদিক তাকাই তোষা। এটা কেমন কথা? তোষা একা থাকছে এখানে, কিচেনে যেতে হলে তো তাকে একাই যেতে হবে, তাই না? এখন তোষা খাবে কি? দোনমনো করতে করতে টেবিলে গিয়ে ধপ করে বসে পড়লো তোষা। ক্ষুধায় মরণ হলেও তোষা কিচেনে যাবে না। যেখানে আরহাম ভাই নিষেধ করেছে তোষা কখনো সেখানে যায় না, এখনো তাই। টেবিলের মাঝখানে তাকাতেই তোষার ভোঁতা মুখটা উজ্জ্বল হয়ে গেল। ফলের ঝুড়ি রাখা সেখানে। তোষা খেয়াল করেনি সেটা আগে। মনটা যেন নিমিষে ভালো হয়ে গেল। হাত বাড়িয়ে দুটো আপেল আর কমলা দিয়ে মুখে টপাটপ 4-5টা আঙ্গুল পুড়ে রুমে হাঁটা দিল। মন চাইলো বারান্দায় যেতে, কিন্তু সেটাও তো করা যাচ্ছে না। মন খারাপ করে সোফায় লম্বা হয়ে শুয়ে পড়লো তোষা। টিভিটা অন করে চ্যানেল পাল্টালেও কার্টুন বাদে কিছুই পেল না। তোষার অবশ্য সমস্যা হলো না, কার্টুন ভালো লাগে ওর। সেই ভালো লাগাটাও বেশিক্ষণ টিকলো না আজ তোষার। ছোট থেকে যৌথ পরিবারে থাকা মানুষটা এমন একা কতক্ষণই বা থাকবে? বাইরেও বের হওয়া নিষিদ্ধ তার জন্য। জানলা দিয়ে দূর আকাশ পানে তাকালো তোষা। অভিযোগ করলো একা একা অনেক কিছু। খুব কি খারাপ হতো পরিবার যদি তাকে আরহামকে মেনে নিত? হঠাৎ দরজা খুলতেই হকচকিয়ে যায় আরহাম। ভেতরে ঢোকা মাত্রই দৌড়ে এসে তোষা ঝাঁপিয়েছে তার দিকে। 2 হাতে শক্ত করে ধরার দরুন আরহাম ঠাই দাঁড়িয়ে রইল। হাতের ব্যাগটা ঢিল মেরে কাউচে ছুঁড়ে 2 হাতে জড়িয়ে নিল তোষার দেহটা। এক হাতে মাথায় আদর দিতেই তোষার নাক টানার শব্দ শোনা গেল। আরহাম শক্ত হলো, দাঁত দিয়ে দাঁত পিষে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর যাব না তোকে রেখে। তোষা মুখ তুলল না। একজন মানুষ হয়ে এভাবে ঘন্টার পর ঘন্টা একা পার করাটা মোটেও সহজ কিছু ছিল না। একদিন না হয় ঠিক আছে, তাই বলে আরহাম রোজ রোজ বের হলে তখন কিভাবে থাকবে তোষা? মুখ তুলে আরহামের দিকে তাকাতেই আরহাম তোষার গালে হাত দিল, সযত্নে মুছে দিল জমা পানিটুকু। তোষা এবার আরহামের বুকে মুখ গুজে বলল, মিস ইউ। মেয়েটু প্রাণ। তোষা মুখটা ঘষে দিল আরহামের বুকে। হাত ধরে রুমে নিতে নিতে বলল, কেমন ছিল আপনার দিন? আচ্ছা, মেয়ে পাগল কয়টা এলো? ও, একটা কথা ছিল, মেয়ে পাগলগুলো কি বয়স্ক থাকে নাকি আমার বয়সে? কথাগুলো সহজ গলায় জিজ্ঞেস করতে করতে আরহামের গায়ের কোটটা খুলে টাই আলগা করে তোষা। আরহাম ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওর তুষের মুখটার দিকে। তোষা উত্তর না পেয়ে আরহামের শার্টের বোতামে হাত রেখে চোখ দিল আরহামের মুখে। জিজ্ঞাসু দৃষ্টিতে পুনরায় জিজ্ঞেস করলো, কি বলুন? আরেকটা প্রশ্ন আছে, আপনার সাথে কে থাকে? না মানে নার্স নাকি বয়? আপনি চাইলে আমাকে জবটা দিতে পারেন। এই যেমন আপনার কাছে আসা পাগলদের সিরিয়াল দেওয়া বা আপনার খাবার দাবার খেয়াল রাখা। কখন কি লাগে আপনার বোঝা যায় না, তাই না? আমি আপনার কেবিনেই একপাশে বসে থাকলাম, কি বলেন? এক নাগারে কথাগুলো বলতে বলতে আরহামের শার্টের বোতামগুলো খুলে দিল তোষা। উত্তর না পেয়ে আরহামের দিকে তাকাতেই দেখা মিলল অসহায় আরহামের চোখ। তার চোখ থেকেও বেশি অসহায় শোনালো আরহামের কণ্ঠ। তোর কি অনেক কষ্ট হয়েছে তোষ? তোষা কথা বলে না।
মাথা নিচু করে রাখে। আরহাম ওর হাত ধরে নিয়ে বিছানায় বসলো। ও জানে তোষার কষ্ট, দেখেছে ও ছটফটানি। এই যে এখন একা থাকতে পারছে না বলে কত বাহানা ধরছে আরহামের সাথে যাওয়ার। তোষাকে বিছানায় শুইয়ে কপালে চুমু দিয়ে আরহাম বলল, অপেক্ষা কর, শাওয়ার নিয়ে আসছি, এরপর একসাথে খাবো। আরহাম আলমারি থেকে নিজের একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তুষা শোয়া থেকে উঠে বসে, দুই হাতে চোখ ডলে নেমে যায় বিছানা থেকে, গুটি গুটি পায়ে এগিয়ে আসে কিচেনে। আরহাম এখন ক্লান্ত, তোষা তার বউ, সেই হিসেবে তোষার উচিত আরহামের খাবার রেডি করা, কিন্তু সমস্যা হলো রান্না। কেউ তো কখনো তাকে রান্না শিখায়নি, তবে কিছুটা শিখেছে আরহামের জন্য। মন খারাপ করে ফ্রিজ খুলতে প্লাস্টিক দিয়ে মোড়ানো কিছু খাবার পেল তোষা। ঝটপট বের করে ওভেনে দিয়ে প্লেট রাখতো টেবিলে। আরহাম সকালেই রান্না করে সব গুছিয়ে গিয়েছে। কি করছিস তুষ? হঠাৎ আওয়াজে ভয় পেয়ে যায় তোষা। আরহাম এগিয়ে এসে ভেজা চুলগুলো ঝাড়া দিল তোষার মুখের উপর। চোখ বুজে নেয় তোষা। আরহামের চুলের পানি তখনও নাকে মুখে, নাকে ভেসে আসে কড়া পুরুষীয় ঘ্রাণ। তোষার ভালো লাগে শুকতে। আরহামের কণ্ঠে ঘোর কাটে তোষার। বলিনি কিচেনে একা না আসতে? থতমত খেলেও তোষা মুখ সামনে উত্তর দিল, সেটা বলেছিলেন একা বাসায় থাকলে, যেহেতু আপনি এখন বাসায় তাই এ কথা প্রযোজ্য হবে না। আরহাম তীক্ষ্ণ চোখে তোষাকে দেখে নিয়ে কিচেনে হাঁটা দিল। তোষা প্লেট হাতে টেবিলে বসতে বসতে বলল, আরহাম ভাই, কাল আমি রান্না করব। হ্যাঁ, জানেন আপনার জন্য আম্মুর থেকে রান্না শিখেছিলাম। বাকিটা বলতে গিয়েও তোষা চুপ হয়ে গেল। বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো মায়ের জন্য। তবে সেই ব্যথায় পাত্তা দেয় না তোষা। আরহাম শেখ বাড়ির কারো কথা শোনা পছন্দ করে না, তাই তোষা চুপ করে যায়। আরহাম হাতে ইনসুলিন নিয়ে এগিয়ে এসে তোষার বাহু টেনে নিল নিজের কাছে। হাফ হাতা কুর্তিটার হাতা আর একটু উপরে তুলে সযত্নে পুশ করে দিতেই তোষা মুখ কুঁচকে একটু শব্দ করে। উফ! আরহাম ততক্ষণে পুশ করে দিয়েছে। তোষার মুখে তাকিয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, এই তুষ, ব্যথা পেলি? তোষা মাথা ঝাঁকাতেই আরহাম উলট পালট হলো। কপালে শিরা ফুলতে শুরু করেছে কিছুটা। তোষার পুশ করা জায়গাটায় একটু লাল তরল বের হয়েছে, কিন্তু কেন? এমন তো হওয়ার কথা না। আরহাম খেয়াল করলো নিডলটা বাঁকা। কেন ও আগে খেয়াল করলো না? কেন তুষের মুখে ব্যথা কাতর শব্দ, তাও আরহামের কাছে? আরহাম কি তা মানবে? এটা কি সম্ভব? তোষা নিজে এক আঙ্গুলে বাহু থেকে রক্ত মুছে হাত ধুতে ধুতে যেতে বলল, মনে হচ্ছে নিডেলের সমস্যা। তোষা খেয়াল করেনি আরহামের মুখভঙ্গি। পুরা গন্ধ নাকে আসতে কিচেনে যাই আরহাম। একসাথে খাওয়া শেষ করে শুয়ে পড়ে তোষাকে নিয়ে। তোষা ঘুমোতেই বিছানা ছাড়ি আরহাম। এগিয়ে যায় অন্ধকারে কিচেনে। ডাস্টবিনে নিডল ফেলা। তোষা ফেলেছে এটা। আরহাম সেটা হাতে তুলে চুপ করে বসলো ফ্লোরে। এক ধ্যানে দেখলো নিডলটাকে। সোজা না হয়ে কেন বাঁকা এটা? আরহাম ভাবল। আর একটু সময় অতিবাহিত হতে ঘড়ির কাঁটায় শব্দ হলো, সাথে ভিন্ন এক শব্দ। এই তো রাত 12টা বাজে এখন। আরহাম কাত হয়ে ফ্লোরে শুয়ে পড়ল। বাঁ হাতের বাহু গড়িয়ে তখনও চুয়ে চুয়ে বের হচ্ছে লাল তরল। অগণিত সূচের আঘাত সেই শক্ত পেশির বাহুতে। ব্যথাটাকেও তুষের ব্যথার সমান হলো নাকি হলো না? আরো কিছুক্ষণ কি আরহাম খোঁচাবে হাতটা? ভাবতে ভাবতে সুন্দর করে উঠে ফ্লোর পরিষ্কার করে আরহাম অতঃপর একদম শান্তভাবে এগিয়ে এসে তোষার পাশে বসল। পুশ করা স্থানে ঠোঁট লাগিয়ে ভেজা চুমু খেয়ে ফিসফিস করে আরহাম জানালো, সমান সমান তুষ, তোর যতটুকু ব্যথা আমারও ততটুকু ব্যথা। রোদ্দুরে ঝকমক করছে ধরনে। অমানিসা কেটেছে কিছুক্ষণ আগে। ব্যাভুর ঘুমে থাকা তোষা আরহামের টি শার্টের বুকের দিকে খামচে ধরে আছে। আরহামের একটা হাত তোষার মাথায়, বা হাতটা সাইডে ফেলে কাত হয়ে ঘুমোচ্ছে সে। আস্তে ধীরে ঘুম ভাঙে তোষার। এদিক ওদিক মুচড়ে চোখ খুলে ধীরে সুস্থে সম্মুখে নজর তাক করতে দিদার মিলে আরহামের। ঘুমে রেশ লাগা মুখটায় দেখা মিলে হাসি। যতটুকু দূরত্ব আছে তোষা ঘুচিয়ে দেয় তা। একদম আরহামকে ছুঁই করে এগিয়ে আনি নিজের শরীরটাকে। কাঁধ হয়ে দেখতে থাকে আরহামের সুশ্রী সুদর্শন চেহারাটাকে। সুন্দর আরহাম ভাই তোষার, ঠিক যেন ঘোর অমাবস্যা রাতে পূর্ণিমার চাঁদ। তোষা দুই আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল আরহামের গালটা। খোঁচা খোঁচা লাগলো আঙ্গুল। তোষা ভাবলো আরহামকে বলবে যাতে একটু দাড়ি রাখে। চাপ দাড়িতে নিশ্চিত তাকে আরো মানানসই লাগবে। আরহামের চোখে মনি নড়ছে কিছুটা। ঠাহর করতে পেরে তোষা চোখ বুজে নিল, কিন্তু চোখ মেলল আরহাম। তোষাকে নিজের এতটা কাছাকাছি দেখে মুহূর্তে চমকালিও সামলে নিল নিজেকে। ওর দুষ্টু প্রাণ যে সজাগ তা ও জানে আরহাম।
না জেনে উপায় আছে? এই যে দুষ্টু পাখিটা ঘুমের ভান ধরেছে বলে এমন শক্ত হয়ে সোজা শুয়ে আছে, অথচ তার ঘুম হলো এলোমেলো, শরীর ছেড়ে ঘুমন। আরহাম নিজেও দুষ্টু কম না, ঠিক তোষার মতোই। তোষার গালে 2 আঙ্গুল বুলিয়ে দিল। প্রচন্ড স্পর্শকাতর মেয়ে তোষা। আরহাম যখনই ওর গাল থেকে থুতনিতে আঙ্গুল চালালো, অমনি শরীর মুচড়ে মুখে উচ্চারণ করলো। অল্প হেসে আরহাম তোষার হাত টেনে নিজের কাছে আনতেই তোষা তাকালো আরহাম নিজেও। দুজনের গভীর দৃষ্টি দুজনের চোখে। তোষা সম্মোহীন হয়ে দেখে যাচ্ছে আরহামকে, আর আরহামের দৃষ্টি চুপচাপ। মনোবিজ্ঞানীরা বলেন, একজন প্রাপ্তবয়স্ক নর ও নারী পরস্পরের চোখের দিকে টানা 1 মিনিট তাকিয়েই থাকতে হয় তারা পরস্পরকে খুন করতে চাইবে, অথবা পরস্পরের সান্নিধ্য চাইবে। তোষার ক্ষেত্রে বোধহয় সেটাই হলো। হঠাৎ করে আরহামের মুখোমুখি মুখ আনতে আরহাম আটকে দিল। তোষা মানল না। আরহামের বাধা উপক্রম করতে নিলে শক্ত হাতে আরহাম জড়িয়ে ধরে তাকে। জোরে জোরে শ্বাস টানে আরহাম। নিজেকে কি সে সামলাতে পারছে বা পারে? মোটেও পারে না। এই যে গত 3-4টা দিন ধরে তুষটাকে নিয়ে নিস্তব্ধতায় ঘেরা এই ফ্ল্যাটে থাকে। প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে আরহাম কি দাঁত কামড়ে পড়ে রয়েছে না? সে কি নিয়ন্ত্রণ করছে না? হুঠাৎ তোষার আলিঙ্গনে বেসামাল কি আরহাম হয়নি? হয়েছে। একবার না, বারবার আরহাম বেকায়দায় পড়েছে, অতঃপর নিজেকে সামলেছে। তোষার এই ভালোবাসাটা টুইটুম্বর থাকে আবেগে। আরহাম চাইছে তোষা আগে নিজেকে সামলে উঠুক, এমনভাবে আচানক কিছু না ঘটুক যাতে তোষার স্বাস্থ্যে তার প্রভাব পড়ে। এমনিতেই তোষার শরীর ততটা ভালো থাকে না। অনেকটা সমস্যা নিয়ে সে ভূমিষ্ঠ হয়েছিল ধরণীতে। আরহামের ভাবনার মাঝেই তোষা নড়াচড়া শুরু করলো। প্রচন্ড জেদি এই পুষ। আরহাম ছাড়া কাউকে মানতেও চায় না। শক্তপোক্ত আরহামের সাথে পেরে উঠবে না জেনেও শক্তি ক্ষয় করে যাচ্ছে। আরহাম শক্ত করে তোষাকে বুকে দিসল। তোষা বুঝিয়ে এতটাই বুঝার মেয়ে, ছটফট করে ছুটতে চাইছে সে। নীরব যুদ্ধ চলছে এই ভোর সকালে। এ সময় আরহাম উফ শব্দ করতে তোষা শান্ত হলো। এ কি যে সেই শান্ত, একদম ঠান্ডা পানি যাকে বলে, যেন ঘাসের উপর লেপ্টে থাকা তুষার। আরহাম গালে হাত ডলতে ডলতে বলল, দেখ তো প্রাণ, রক্ত বের হলো নাকি? তোষা দেখা তো দূর নড়লই না। আরহাম হেসে ফেলল। কাঁধ হয়ে তোষার নাক টেনে দিয়ে বলল, বুঝির আবার লজ্জা লাগে? হুম। তাহলে কামড় দিলি কেন? কি এখন চুপ কেন? কথা বল। তোমার দোষ, কথা বলবে না। আরহাম অল্প বিস্তৃত ভ্রু কুঁচকে হাসছে। প্রচন্ড আদুরে ভাবে আছে তার তুষ। এই তুমি ডাকটা বছরে 1-2 বার শোনা যায় তার মুখে। আরহাম মুখ এগিয়ে নিয়ে চুমু খেলো তোষার মাথায়। নিজে উঠতে উঠতে বলল, আর একটু ঘুমা। আরহামের সাথে তোষার বিয়ে কেউই দেবে না। তোষার হাজার পাগলামি কাজে লাগে না। একা ছোট্ট তোষা কত লড়বে, কত মার খাবে, কতই বা মায়ের বকা বাবার সে অসন্তুষ্ট দৃষ্টি দেখবে। আরহামের সাথে তোষা যে লুকিয়ে কথা বলতো তো ধরা খেয়েছিল আদনানের কাছে। পরীক্ষার জন্য রাতে পড়ার জন্য জেগে থেকে তুষারের ফোনটা লুকিয়ে এনে কথা বলে তোষা যা আদনান দেখে ফেলে কোনোভাবে। তখন তোষাকে কিছু না বলে তোষার জন্য আনা দুধটা নিয়ে ফেরত চলে যায় ও। আদনান সারাটা রাত জেগেছিল তোষা সজাগ বলে। তুষটা পড়ছে, আদনান কিভাবে ঘুমাবে? সারাদিন কাজ শেষে রাত জাগাটা মোটেও সহজ কিছু না। তবু আদনান জেগে থাকে তোষার জন্য। মনের ভেতরে লুকায়িত ভালোবাসা সে কোনো দিন প্রকাশ করেনি, করার সুযোগটাও হলো না। সেদিনই ছিল তোষা আরহামের শেষ কথা। এরপর থেকে আর কারো ফোন লুকায়নি তোষা, সুযোগও হয়নি। মা তাকে সকালে ঘুম থেকে তুলে রাবারের স্কেল দিয়ে পিটিয়েছে। সারা রাত জেগে থাকা তোষা হঠাৎ হামলায় ঘুমের মধ্যে চিৎকার করে কেঁদে ওঠে। ওর ভয়ানক এই আর্তনাদে ছুটে আসে বাড়ির সকলে, কিন্তু দরজা লক থাকায় কেউ ঢুকতে পারে না। তোষার এক একটা আর্তচিৎকারে ভারী হয়ে আসে শীত পানি। আম্মু, আম্মু, মেরো না, মেরো না আম্মু, আম্মু ব্যথা পাই। আব্বু, আপু, ভাইয়া, ভাইয়া ব্যথা পাচ্ছি। অপর পাশে পাগল হয়ে যায় তুষার। শক্ত হাতের থাবা বাসায় দরজায়। শক্ত দেহটা কাঁপছে তখন লাগে বোনের চিৎকারে, বাঁচাতে না পারার অক্ষমতায়। দরজা যেন ভাঙার উপক্রম তুষারে। মা মা দরজা খুলো, পুতুলকে ছাড়ো মা, ভালো হবে না মা, ছাড়ো পুতুলকে, দাও ওকে মা। ওর মা কথা শোনে না। তোষা তখনও চিৎকার করে কাঁদছে। আদনান গিয়েছিল মর্নিং ওয়াকে। সারা রাত ঘুম হয়নি, তাই সকালেও আর ঘুমায়নি সে। বাসায় ফিরে তোষার চিৎকার শুনে দৌড়ে আসতে পরিস্থিতি বুঝে যায় ও। দরজা ধাক্কাতে ধাক্কাতে তুষারকে বলে, ভাই ধাক্কা দাও। এদিকে তুরাগ আর তুহিনও থেমে নেই। তোষাকে হাজার রাগ দেখালেও তোষার
ওই দিনের কান্নায় পাষাণ হৃদয়ও বুঝি কাঁদত। ছোট্ট একটা প্রাণ ভালোবাসার দায়ে কতটাই না আঘাত পেল। তুষারের মতো আর্মি ম্যানও যেন হঠাৎ থমকে যায়। তুষার কান্না বন্ধ তখন। তুহিন 2 পা পিছিয়ে যান। নাজুক তার কলিজার টুকরোটার কিছু হলো কি? তুরাগ তাড়া দিলেন দরজা ভাঙতে। ততক্ষণে বিলাপ জুড়েছেন তার স্ত্রী। তুষারের শেষবারের মতন সজোরে ধাক্কা দেওয়ার আগেই খট করে দরজাটা খুলে গেল। ওর দাদা এই দরজাগুলো জার্মান থেকে আনিয়েছিলেন, প্রচুর মজবুত ধাঁচের। তুষার দেখল ক্লান্ত মাকে, মধ্যবয়স্ক সুস্ত্রী নারীটা ক্লান্ত, তুষারের পুতুলকে মেরে ক্লান্ত। ভাঙা শরীর নিয়ে হেলে দুলে বেরিয়ে যান তিনি। তুষার ঠাঁই দাঁড়িয়ে রয়। আদনান ততক্ষণে চিৎকার করে দেখে তুষ! রক্তাক্ত জ্ঞান হারা তুষা তখন ফ্লোরে পড়া, পরনে থাকা টি শার্ট গলার দিকে রক্ত। কোথায় কাটলো, কোথায় কাটলো? তুষারের মতো আর্মি বোঝে না সেটা। বিচক্ষণতার যেন মুহূর্তেই বিলুপ্তি ঘটল। তুষার দৌড়ে এসে তোষাকে ধরে। তুহিন এগিয়ে এলো না। বৃদ্ধ শরীর তার শক্তি পায় না। তুরাগ তাড়া দিলেন হাসপাতালে নিতে। ওর চাচি তোষার মুখে পানি দিচ্ছে। তুষার এগিয়ে এসে বোনকে আগলে নিল। কে বলে পুরুষ বাবার সাত পায়ে নিজের অস্তিত্বের আসছে এই খবর পাওয়ার পর? তুষার এই পুতুলটাকে দেখেই পিতৃ সাত পায়, যেন তুষারের অবিচ্ছেদ্য দেহটা। একই রক্তের টান আছে না? আদনান হতভম্ব হয়ে যায়। চাচি এমন কাজ করবেও ভাবেনি। তুষার দেহটা যেন ভারী লাগে তুষারের নিকট। বিছানায় শুয়ে দিয়ে ফোন হাতে কল লাগায় পরিচিত ডক্টরকে। হাসপাতালে নিলে যখন পুলিশ আসবে তখন কাকে দোষারোপ করবে আর্মি ম্যান? মাকে নাকি ভাগ্যকে? তুষার সেদিনের কম্পমান রক্তাক্ত দেহটা ভেসে ওঠে চোখের পর্দায়। 3টা ঘন্টা পর জ্ঞান ফিরতে কাকে ডাকতো তোষা? ক্লান্ত তার মুখটা শুধু অভিযোগ জানালো, ভাইয়া, আব্বু আম্মু মেরেছে। আরহাম ভাই আসুক, বলে দিব সব। ফট করে চোখ খুলে তুহিন। দরদর করে থামছে সে। এই তো মাস কয়েক আগের ঘটনাটা আজও স্বপ্নে দেখল সে। তোষাটা কি বেঁচে আছে? নিজের প্রশ্নে অবাক তুহিন। পাশে প্রায় অচেতনের মতন ঘুমোচ্ছে তার স্ত্রী। কুচকানা চামড়ার হাতটা বাড়িয়ে স্ত্রীর কপালে রাখেন তুহিন। জ্বরটা কেন যে থামছেই না। বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ কোনো কিছু বা কাউকে নিয়ে অতিরিক্ত পজিটিভ হওয়া, ইমোশনাল হওয়া, সবসময় তাকে ঘিরে নিজেকে কল্পনা করা। এটা একটা মেন্টাল ডিসঅর্ডার যা বাড়তে থাকলে একসময় মারাত্মক আকার ধারণ করে। তখন ওই নির্দিষ্ট জিনিসটাকে নিজের করে রাখতে সে মরিয়া হয়ে ওঠে, হারায় হিতাহিত জ্ঞান। যে কোনো কিছুর বিনিময়ে তার সেই কাঙ্ক্ষিত বস্তু যাই চাই, আর তারা ভয় পায় শেয়ার নামক শব্দটাকে। বিশ্বাস জিনিসটাও কারোকে করতে পারে না, হোক সে যতই আপন। অথচ এরা স্বাভাবিক একজন মানুষের মতোই থাকে। ক্ষেত্র বিশেষে এরা নিজের কাঙ্ক্ষিত বস্তু নিয়ে প্রচন্ড সেন্সিটিভ হয়ে থাকে, যার ফলে সম্পর্কের গঠনে হয়ে থাকে এরা সবচেয়ে দুর্বল। আরহাম আক্রান্ত এই রোগে। বাসায় কেউই এটা প্রথমে বুঝতো না। আদনান আর আরহাম যমজ ভাই। আরহাম বড় হওয়ার দরুন সবাই হয়তো আগে ওকে ভালোবাসতো। সেম ওর মায়ের ক্ষেত্রেও। আরহাম ছোট থেকেই নিজের মাকে নিয়ে প্রচন্ড সেন্সিটিভ। কারোর সাথে দেবে না মাকে। স্কুল থেকে আসলেও তার মাকে চায় সবার আগে। সে বহু বছর আগের এক ঘটনা। একদিন আদনান এসে লুকিয়ে আগে মাকে জড়িয়ে ধরবে। আরহাম পেছনে থাকাই দেখেনি মাকে। যে না দেখলো আদনান আজ আগেই মাকে জড়িয়ে ধরেছে, তখনই প্রচুর রেগে গেল। দৌড়ে এসে আদনানকে টানতে টানতে বলতে লাগলো, আম্মুকে ছাড়ো, ছাড়ো। আদনান মাকে আরো শক্ত করে জড়িয়ে রাখতে ওর মার এই খাতে আরহামকে জড়িয়ে ধরতে চায়। আরহাম তখন রাগেই মুখ চোখ লাল করে তাকিয়ে আছে। মা কি তার একা চায়, শেয়ার করে না। ওর মা সেদিন হয়তো বোঝেনি ছেলের মন। আরহাম যখন সারাদিন না খেয়ে থাকলো তখন হাজার চেষ্টা করেও তাকে খাওয়ানো গেল না। অথচ সবাই হাসলো ওর কাণ্ডে, বলাবলি করলো এই মা পাগল ছেলে বউতে না বদলালেই হলো। আরহাম বদলালো, ভয়ঙ্কর সেই চেঞ্জ। মা তার প্রিয় না এমন না, তবে সে মাকে শেয়ার করেছে, একজনের সাথে খুব করে শেয়ার করেছে। তার মায়ের বুকে ঘুমোতেও দিয়েছে। একসময় মায়ের থেকেও বেশি আঁকড়ে ধরেছে সে ছোট্ট প্রাণটাকে, তোষাকে। বরফের মতো তুষটাকে সে স্থান দিয়েছিল নিজের বুকে। অনুভূতি তখন সে ততটা বোঝে না, কিন্তু নামহীনা এক মায়া জালে আটকে ছিল আরহাম সেই ছোট্ট শিশুটার বদনে। মুখ সে রাঁধুলে গোলাপি রঙা সেই মুখটাই, ছোট্ট ছোট্ট হাত পায়, ছোট্ট নরম তুলতুলে তোষাটাকে কোলে তুললেই যেন রাজ্যের প্রশান্তি হানা দিত তার বুকে। সেটা যেন ছিল বিনামী এক অনুভূতি, যা ক্রমে ক্রমে গ্রাস করেছিল আরহামকে, এখনো করছে। আরহামের বুকে আজন্ম থেকে যাবে তোষা। তোষ, উঠবি এখন? নাস্তা রেডি, আমি গোসল করতে যাচ্ছি। তোষা বিড়ালের ন্যায় চোখ বের করে আরহামকে দেখতো যে আপাতত আলমারি থেকে কাপড় বের করছে।
তখন আর লজ্জায় ওঠা হয়নি ওর। এরপর কিভাবে জানি আরেক দফা ঘুমোলো। আরহাম পুনরায় ডাকতো না তাকিয়ে। প্রাণ উঠবি এখন? আমি কি নাস্তা দিয়ে যাব? তুষার কোনো উত্তর মিলল না এবারে। আরহাম তপ্ত শ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকতে নিলে কোথা থেকে দৌড় এসে তুষার ঢুকে বলল। আগে আমি। আরহাম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, আগে আমি। না না না, আমি। এতক্ষণ যে ডাকলাম। কে ঘুমাতে বলেছিল? আরহাম দীর্ঘশ্বাস ফেলল। এই পুচির সাথে তর্ক করে পারা যায়? তুষার ব্রাশ এগিয়ে ওর হাতে দিতে দিতে আরহাম বলল, নে, আমি তাহলে নাস্তা গুছিয়ে আসি। আরহাম বের হতে নিলেই তোষা ওর হাত টেনে ধরে। আরহাম চোখের ইশারায় কি হয়েছে জানতে চাইলেই তোষা দাঁত বের করে হাসল। আলতো করে টান দিলেও আরহাম এগিয়ে এলো। তোষা বাঁ হাতে শাওয়ার অন করতেই ঝরঝর করে পানি পড়া শুরু করলো ওদের উপর। মুহূর্তেই ভিজে গেল দুটো দেহ। আরহাম কিন্তু চাইলে আটকাতে পারতো তোষাকে, অথচ আটকালো না। করুক না যে যা করতে চায়। কত বছরের অপেক্ষা, কোনোদিন কি কাছাকাছি আসা হয়েছিল? একটুও না, হয়নি কোনো দিন অনুভূতি ব্যক্ত করা। আরহাম নিজেই এগিয়ে এসে তোষার গাল স্পর্শ করলো। তোষা লজ্জায় রাঙা মুখটা নামিয়ে রেখেছে। পদক্ষেপ সে নিজে গ্রহণ করে তখন হুঁশ থাকে না, কিন্তু কাজ করার পরই তার মুখের দিকে তাকানো যায় না। সামাল দিতে হয় আরহামকে, অথচ আরহাম নিজে বড্ড কষ্টে সব সামলে আছে। তোষা নিজের মাথায় টাওয়াল পেঁচিয়ে সব নাস্তা টেবিলে রাখে। তখনই আরহাম কফি হাতে কিচেন থেকে আসে। স্লিভলেস একটা টি শার্ট আপাতত গায়ে, বা হাতের বাহুতে হঠাৎই নজর গেল তোষার। মুহূর্তেই যেন আঁতকে উঠল। আরহামের হাতটা টেনে ধরে উত্তেজিত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে এখানে? গত রাতেও না ঠিক ছিল, বলুন। আরহাম ঠোঁট কামড়ে ধরে। ওর একটু মনে ছিল না তোষা দেখে ফেললে কি উত্তর দেবে। কেন যে আজ স্লিভলেস টি শার্ট পরলো, কথাটা ভাবতে বিরক্তিতে মুখ তেতো হলো ওর। তোষা অনবরত প্রশ্ন করে যাচ্ছে। আরহাম ছট করে কথা সাজালো, তেমন কিছু না দোষ, বিষাক্ত কিছু ফুটেছে এদিকে, তবে কিছুই হয়নি। হয়তো ইনফেকশন হয়েছে। বিশ্বাস কর, ব্যথা নেই। আরহাম যাই করুক না কেন তোষাকে মিথ্যে বলে না, অন্তত এই পর্যন্ত মিথ্যের আশ্রয় নেয়নি ও। যেখানে ওর ভালোবাসা সত্য সেখানে মিথ্যের কোনো প্রয়োজনীয়তা নেই। তোষার চিন্তায় বিষণ্ণ মুখটা তখন ঠিক হয়নি। মুখ কুচকে আছে তোষা। আরহাম জানে প্রচুর কৌতূহলী মেয়ে তোষা, তাই আরহাম খেতে তাড়া দিল। জলদি হা কর দোষ, খেয়ে নে, আজ একটু তাড়াতাড়ি যাব। তোষা ফট করে উত্তপ্ত শ্বাস ফেলে বলল। আমিও যাব না আজ। আরহামের মুখটা শুকিয়ে এলেও তা প্রকাশ করে না। তোষার মুখে খাবার তুলে দিয়ে নিজেও খেয়ে নিল। শেখ বাড়ির শোক যেন আজ আরো বাড়ল। তুষার ক্যাম্পে চলে যাচ্ছে। কাঁধে ব্যাগ তুলে বের হতেই ওর মা দৌড়ে এসে ঝাঁপতে ধরে ছেলেকে। হু হু করে কেঁদে ওঠেন সশব্দে। তার কান্নার ফলে বেরিয়ে আসেন তুষারের চাচা চাচি। ভ্রু কুচকে তুরাক জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুষার? ক্যাম্পে। না না, তুই যাবি না বাবা, আমার যাবি না। মা মা যেতে দিব না। যেতে হবে আম্মু, দেখি ছাড়ো, কেঁদো না। ওর মা আরো শক্ত করে ধরেন ছেলেকে। ততক্ষণে ধীরে ধীরে তুহিনও বেরিয়ে এলেন। মন মেজাজ তারও ভালো না, সাথে শরীরটাও ভালো লাগে না। চিন্তায় চিন্তায় শরীর ভেঙে যাচ্ছে যেন। তবু দারাজ কণ্ঠে বললেন, তোমার মা অসুস্থ তুষার, এখন হুট করে যাওয়ার মানে কি? তুষার মাকে জড়িয়ে ধরে ঠান্ডা কণ্ঠে উত্তর করে। হুট করে? ওই দিন না জানালাম? তুরাক মাঝ দিয়ে বলল, আমি তো ভাবলাম ওটা এমনিই বলেছ। চাচু, এমনি কিছু আমি বলি না। যদি বছর আগে আমার কথা সবাই শুনতো তাহলে এমন করুণ দশা থাকতো না আজ। অন্তত দুটো নক্ষত্র আজ শেখ বাড়িতেই থাকতো। তুরাক মাথা নাড়ান, কিছু বলেন না। ভুল তাদের দ্বারা হয়েছে, শুধুই কি ভুল, পাপ বলা যায় না এটাকে? তুষার মাকে নিয়ে রুমে এসে তার হাত ধরে। মায়ের উত্তপ্ত ললাটে চুমু খেয়ে হাত দুটোতেও চুমু খেয়ে বলল, এই হাতে কত আঘাত করেছিলে আমার পুতুলকে আম্মু, মনে পড়ে? ফিকরে কাঁদে ওর মা। তুষার মায়ের চোখ মুখ মুছে পেছনে ফেরে না, বেরিয়ে যায় রুম থেকে, অতঃপর বাসা থেকে। পেছন থেকে চাচি এত ডাকলো কিন্তু দাঁড়ায় না তুষার, একটাবার পেছনে ফেরে না। তুহিন রুমে ঢুকে তাকায় স্ত্রীর দিকে। আজ ওই নারীর চোখের পানি দেখতে পারে না সে। এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। মাথার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে আদর করেন। নিজের হাত দুটো স্বামীর সামনে দেখিয়ে বলেন, এই হাত দিয়ে এত মারলাম তোষাটার, তবুও মেয়েটা রইল না। তুহিন কিছু বলল না। আসলেই তো, তখন যদি তুষারের কথা শুনতো তবে আজ অন্তত মেয়েটা বুকে থাকতো, চোখের সামনে থাকতো। উদাস মুখে আকাশ পানি তাকিয়ে তোষা। আরহাম ভাই তাকে নেয়নি সাথে। তোষা জেদ করতে অসহায় চাহনি দেয় আরহাম। সে চাহনি উপেক্ষা করে কিছু বলার আর সাহস হলো না তোষার। খুশি মনে আরহামকে বিদায় দিয়েছে।
অনেক জেদ করে অনুমতি নিয়েছে বারান্দায় আসার। আজও আরহাম তাকে বাইরে থেকে তালাবদ্ধ করে গেল। তো সদূরেই আকাশ ছোঁয়া পাখিদের দেখা পায়। আরহাম গিয়েছে সেই সকালে, এখন বিকেল। তুষার তো আজ দুপুরেও করার মতো কিছু ছিল না, গোসল তো সকালেই করলো। যদিও আজ তোষা প্ল্যান করেছিল ঘুমিয়ে দিনটা কাটিয়ে দেবে, কিন্তু তাও হলো না। শত চেষ্টার পরও তা সম্ভব হয়ে উঠল না। মানুষ তখনই ঘুমোতে পারবে যখন তার শরীর এবং মস্তিষ্ক ক্লান্ত থাকবে। তোষা সকালেও ভালো ঘুমোলো, সারাদিন শুয়ে বসেই কাটালো। ঘুম আসবেটা কোথা থেকে? তোষার মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। মনে পড়ে বাসার কথা, বাবা মা আর তুষারের কথা। তুষার তাকে অনেক ভালোবাসে, মাও তাকে ভালোবাসত, কিন্তু কেন যে এমনটা করলো তা বুঝে আসে না তোষার। পিঠে এখনো ব্যথা অনুভব হয় তার। ওই দিনের পিঠে দেয়া আঘাতটা খুব জোরে ছিল। তোষা কখনো ভুলবে না সেটা। শরীরে মারের কম আঘাত নেই তার। মা তো তাকে নিজের জান বলে দাবি করত, কিন্তু কেউ কি নিজের জানকে মারে? মারে না তো। তাহলে কেন মারলো মা তার মেয়েকে, তার তোষাকে? তোষার ভুলটা কি ছিল? ভালোবাসা কি ভুল ছিল? ভুল থাকলে কেন তাকে শুরুতেই থামালো না? যখন তোষা সম্পূর্ণভাবে ভালোবাসার কাছে আয়ত্তহীন হয়ে পড়লো, তখনই তারা উঠে পড়ে লাগলো তোষাকে আরহাম থেকে আলাদা করতে। কথাগুলো ভাবতেই তোষার চোখ টলমলো করে উঠল। এখন তার কোনো চিন্তা নেই। আরহামের ঘ্রাণ সারাক্ষণ না পাওয়া গেলেও তোষা তার ব্যবস্থা করে নেয় নিজে। কখনো আরহামের গায়ের শার্ট পরে, বা কখনো আরহামের দেয়া পারফিউম সারা রুমময় ছড়িয়ে। তবু ও কেন জানি দিন শেষে তোষার মন বিষাদে ভরে যাচ্ছে। বাবার কথা মনে পড়ছে। বাবা তো তোষার সাথে ঠিকমতো কথাই বলতো না শেষ দিকে, কিন্তু মাঝে মাঝে যে রাতে রুমে এসে তোষার মাথায় হাত বুলাতো, তখন তোষা সব ভুলে যেত। মন চাইতো দুঃখ থাকতো। কয়েকবার তো বাবা টেরও পেতেন যে তোষা জাগত, তখন সন্তর্পণে তোষার কপালে চুমু খেয়ে চলে যেতেন তিনি। তোষার মনে পড়ছে এখন বাবার কথা। কতদিন হলো দেখা হচ্ছে না তাকে। ভাই নিশ্চিত এখনো ক্যাম্পে ফেরেনি। তোষাকে খুঁজে চলেছে, কিন্তু তারা পাবে না তোষাকে, কখনোই না। তোষা লুকিয়ে থাকবে এখানে, ওর আরহাম ভাইয়ের কাছে। আজ সন্ধ্যা একটু গড়াতেই আরহাম বাড়ি ফিরল। তোষা তখন টিভি দেখতে দেখতে সোফায় ঢুলেছে কিছুটা। আরহাম খুব ধীর শব্দে দরজা লক করে, পাছে যদি তুষাটা উঠে যায়। তোষার কাছে এসে গভীর চোখে দেখতো আরহাম। ঠোঁটে যেন হাসি ঝরা শুরু করে তার ওই মায়াবী মুখ দেখে। তোষার কপালে পড়ে থাকা কিছু এলোমেলো চুল দেখতেই আরহাম হাতে থাকা ব্যাগটা পাশে রেখে হাঁটু ভেঙে বসে তোষার বরাবর পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে তোষাকে। হাত বাড়িয়ে তোষার মুখে পড়া চুলগুলো সরাতেই তোষা চোখ খুলল। আরহামকে দেখে হাসলো অধর এড়িয়ে। নিদ্রা মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল, কখন এলেন? আরহামের হৃৎপিণ্ডে যেন প্রচুর বেগে জোয়ার বয়ে গেল। তার তুষের এই ঘুম জড়ানো কণ্ঠটা শোনা হয় না আজ অনেকদিন। আরহাম তোষার চুলগুলো নাড়তে নাড়তে উত্তর করল, মাত্রই এলাম। আমার জন্য কি এনেছে? কি আনবো? দুষ্টু কণ্ঠ আরহামের। তোষা মুখ কুচকে উঠতেই আরহামও নাক টেনে বলল, বোচা একটা নাক নিয়ে সারাক্ষণ মুখ কুচকে রাখে। কথাটা বলে আরহাম রুমে যায়। তোষা অলস ভঙ্গিতে তাকালো পাশের সোফায়। এখন ওর একটু উঠতে মন চাইছে না। সাপের মতো মোচড়াতে মোচড়াতে সোফা থেকে নেমে পাশের সোফায় বসলো। যেই না ব্যাগের চেইন খুলবে অমনি আরহামের গলা শোনা গেল, তুষ, এটা কি ছিল? তুই আজ থেকে এসব ফালতু কার্টুন দেখবি না। দিন দিন সিনচেন হয়ে যাচ্ছিস। তোষা মুখ ভাঙালো। আরহামকে ভেঙে নকল করে বলল, দিন দিন সিন চেন হয়ে যাচ্ছিস। আরহাম কিছু পল তাকিয়ে রইল। তোষা ব্যাগ হাতড়ে তখন দেখছে ওর জন্য কি কি আছে। কয়েক পদের চকলেট পেতেই তোষা মুখে পড়ল আগে দপাদপ। ঘরে যদি আরহাম ভাই সব খেতে না দেয় তখন? তুই সেদিকে আয়। তোষা হাতে থাকা গ্লাস রেখে আরহামের দিকে যেতেই আরহাম ইনসুলিন পুশ করতে এগিয়ে এলো। তোষা ওর দিকে তাকিয়ে বলল, আমি নিয়েছি ইনসুলিন। কখন? যখন আপনি খাবার গরম করেছিলেন। আরহাম ঠোঁট কামড়ে ধরে। কিছু একটা ভেবে তোষার হাত টেনে নিজের কাছে আনে। তোষা মুখ ভর্তি লজ্জা ভাব নিয়ে মাথা নিচু রাখতে আরহাম ওর মুখ তোলে, চোখে চোখ রেখে বলে, এরপর থেকে আমি পুশ করে দেব। সকালেও আমি, রাতেও আমি। মনে থাকবে? আমি একাই দিতে পারি। কোনো কথা না। আচ্ছা আচ্ছা ছাড়ুন, আমাকে সূচের খোঁচা দিতে মজা লাগে আপনার, বুঝি আমি। কথাটা বলেই তোষা নিজেকে ছাড়িয়ে নিল আরহাম থেকে। ও এগিয়ে যায় টেবিলের দিকে। আরহাম আজ তোষার পছন্দের বিট করেছে। নাদুস নাদুস তোষার ভীষণ পছন্দ খাওয়া দাওয়া করা। আজ মনটা ফুরফুরা এত মজার খাবার দেখে। তোষা নিজে 2 প্লেটে খাবার বাড়তে লাগলো, অথচ পেছনে রয়ে গেল আরহামের
রাগান্বিত মুখশ্রী। তোষার কথা ওর ভালো লাগেনি। আরহামের কি না ভালো লাগে ওর তুষকে আঘাত করা? আর ইনসুলিন যে আজ একা নিল, এখন আরহাম কি করবে ভাবতে আরহামের রাগ হলো। দাঁত দিয়ে দাঁত পিষে আরহাম লাল হওয়া চোখ দিয়ে আশপাশ দেখে হনহনিয়ে পিছনে চলে যেতেই তোষার ডাক পড়লো। আরহাম ভাই আসুন না তাড়াতাড়ি, আমার তো লালা পড়ে গেল। রাত্রির অন্ধকারে যখন ঢাকা গোটা শহর, তখন কফি হাতে বারান্দায় দাঁড়িয়ে তুষার। জীবন বড্ড অগোছালো হয়ে গেল তার। তোষাটার কি অবস্থা! পুতুলটা যে ছটফট করে, আরহাম কি তবে বেঁধে রাখতো ওকে? এক জায়গায় তো পুতুলটা বেশিক্ষণ থাকতে পারে না, ওর নাকি দম আটকে আসে, বাসা ছাড়া কোথাও থাকতে পারে না। সেবার যখন এসএসসির আগে বার্ষিক পিকনিকে গেল, তখন রাত 11টার দিকে কল আসে তুষারের ফোনে। ওরা এসেছিল চট্টগ্রাম। এদিকে তুষারের কোয়ার্টার তখন। ফোন ধরতেই কানে আসে তোষার কান্নারত গলা। ভাই ভাই আমাকে নিয়ে যাও, আমার সাফোকেশন হচ্ছে, ভালো লাগছে না। তুষার ব্যস্ত হয় আর মিনা ঝটপট জানায় তার পুতুলকে। পুতুল, ভাইয়ের জান, ভাই আসছি বাচ্চা, একটু ধৈর্য ধর। এক্ষুনি আসো ভাই, ভালো লাগছে না। বলেই ডুকরে ওঠে তুষার। তুষার একাই বের হয় আঁকাবাঁকা রাস্তা ধরে, তোষাকে নিয়ে আসে নিজের সাথে। সেদিন সারা রাত দুই ভাই বোন চট্টগ্রামের রাস্তা ভ্রমণ করেছিল। নিকষ কালো অন্ধকার ভেদ করে হাস্যোজ্জ্বল তুষার মুখটা যেন চিকচিক করছিল। পেছনে কার অস্তিত্ব টের পেতে তুষার বাস্তবে ফিরল। পাশেই তথ্য দাঁড়িয়ে আছে। মেয়েটা তুষারের জুনিয়র, তবে এত বছর ধরে একসাথে থাকতে থাকতে তাদের মাঝে সম্পর্ক গড়ে উঠেছে কিছুটা। তথ্য নিজের কাঁধ সমান চুলগুলোতে দুটো বেনি করাতে একদম বাচ্চা বাচ্চা এক ভাব ফুটে উঠল তার চেহারায়, অথচ নারীটার বয়স তুষার থেকে বছর 10 কি 12 কম হবে। পার্থক্য ততটাও না, আবার কমও না। তথ্য ধীরে ধীরে জানতে চাইল, কিছু কি হয়েছে? না, মনে হচ্ছে। লিভ তথ্য। তুষা, আমিও স্যার, কল মি স্যার, ওকেই, নট তুষার। কথাটা বলেই চলে যায় তুষার। তথ্যর সাথে অতটা ভালো সম্পর্ক তার নেই যে পুতুলের ব্যাপারটা শেয়ার করবে। এদিকে তথ্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লোকটা তাকে অপমান করে গেলেও কেন জানি ওর খারাপ লাগতো না। তোষা ঘুমালো ঘন্টাখানেক আগে। ঘুম কি সে সহজে এলো? আরহাম কত কত কথা বলে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ালো। যখন বুঝলো তোষা সম্পূর্ণ ঘুম, তখনই আলমারির একটা ড্রয়ার খুলে একটা ইঞ্জেকশন রেডি করলো। তোষার কাছে এসে বা হাতটাতে পুশ করতেই তোষা শব্দ করলো। আরহাম তৎক্ষণাৎ তোষার পাশে শুতেই তোষা ঘুমের মধ্যেই বলল, এত উপরে মশা কেন আরহাম ভাই? আরহাম উত্তর করেন। তোষা যখন পুনরায় ঘুমালো, তখন আরহাম ওকে বুকে চেপে নিল। কানে কানে ফিসফিস করে জানালো, তোকে আগেই জানিয়ে রাখলাম তোষ, পরে বলবি আগে কেন জানাইনি। তুই শুধু আমাকেই ভালোবাস, আমাকেই চেন। তোর প্রথম আর শেষ আমিই হই, তোর পাপ আর পুণ্য আমিই হই। সব ভুলে যা তুই তোষ, শুধু আমার প্রাণ হয়ে থেকে যা। অফিসের কাজে ইদানিং বোধ হয়ে থাকছে আদনান। যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে শান্ত রাখা, কাজে কাজে ব্যস্ত রাখা, নিজের ভেতরের কষ্ট কাউকে দেখাতে ইচ্ছুক নাও। আদনানের নিজের উপরও মাঝে মাঝে ঘৃণা জন্মায়। মনে হয় যা হয়েছে ঠিক হয়েছে, আদনান এটারই যোগ্য। এই কষ্ট, দুঃখ, বুকের চিনচিন ব্যথা আর রাতে ঘুম না আসা, সকল কিছুর জন্য দায়ী আদনান নিজে। কতটাই না ঘৃণিত তার ভালোবাসা। নিজের আপন বড় ভাইয়ের ভালোবাসার মানুষকে ভালোবাসাটা অবশ্যই পাপ। জেনে শুনে আদনান সেই পাপে পা দিয়েছিল। ফলাফল স্বরূপ নিজেই দগ্ধ হচ্ছে তার অনলে। ভালোবাসার প্রত্যেকটা স্ফুরণ তাকে জ্বালিয়ে মারছে রোজ রোজ। আদনান জানে না কিভাবে মুক্তি মিলবে। আদৌ কি কোনোদিন ভুলতে পারবে তোষাকে? ল্যাপটপে চলমান আঙুলগুলো নিমিশেই থেমে যায় আদনানের। এক দৃষ্টিতে দেখে যাচ্ছে ফোকাস স্ক্রিনটা। কল্পনায় হঠাৎই যেন ভেসে ওঠে কিছুদিন আগেই ঘটনা, যখন হুট করে বাবা চাচা তার রুমে প্রবেশ করে। তুরাগ আর তুহিন আদনানের রুমে আসতে আদনান ভদ্রভাবেই জিজ্ঞেস করে, কিছু কি বলবে আব্বু? তুরাগ একবার ছোট ভাইকে দেখে। তুহিন কিছু না বলে কাউচে বসতেই তুরাগও বসেন। ইশারায় ছেলেকে বসতে বলে। আদনান ভ্রু কুচকায়। এমন শান্ত আচরণ বাবা চাচ্চু তার হজম হয় না। জিজ্ঞেস করে, চাচ্চু, কিছু কি হয়েছে? আমার রুমে আসতে হলো যে, আমাকে ডাকলেই পারতে। গলা ঠেকান তুরাগ। তুহিন ঠান্ডা মাথায় বলেন, গুরুত্বপূর্ণ কথা ছিল আদনান। এভাবে কেন বলছো? বলো কি কথা? এবার তুরাগ কথা বাড়ালেন না। ছেলের পানে তাকিয়ে কিছুটা আদেশের ভঙ্গিতে বললেন, পুতুলকে বিয়ে দিতে চাইছি। আদনানের বুকে যেন ধাক্কা লাগে একটা। ও জানে এমনটাই হওয়ার কথা। তোষার সাথে তো আরহামের বিয়ে সেই ছোট থেকেই ঠিক করা, তাহলে কেন আজ আদনানের খারাপ লাগা কাজ করছে? মাথা নিচু করে আদনান বলল, আমার দায়িত্বগুলো বলে দিও,
সামনে নিব আমি। ভাই কি আসছে এর মধ্যে? তুরাগ যেন খল বলিয়ে উঠল। কোথায় আসবে ওই পাগল? তুমি বিয়ে করবে পুতুলকে? আরও কোনো কথা চাইছি না। আদনান এক মুহূর্তের জন্য থমকে যায়। মাত্র কি বললো ওর বাবা? পুতুলকে বিয়ে করবে আদনান? তাহলে আরহাম? সে এসে যদি এমন দেখে তখন কি বলবে? তখন কি করবে? এমনটা না আদনান রাজি নয় বা কিছু, তবে মুহূর্তে তার মনে হয় এটা মোটেও ঠিক হবে না নিজের আপন বড় ভাইয়ের ভালোবাসাকে বিয়ে করা। তবে বাবা চাচার কথা আর মনের গহীনে থাকা তোষার জন্য এক অপ্রকাশিত অনুভূতি তাকে জেরা করবে। আদনান প্রকাশ করে না নিজের অনুভূতি, তবে রাজি হয়ে যায়। পুতুলের জন্য যেটা ভালো হয় তাই করো। তুরাগ ছেলের কাঁধ চাপড়ে দেন। তুহিন আদনানের হাত ধরে বলেন, বাবা, আমার মেয়েটা অবুঝ, তুই তো জানিসই, ওকে একটু গুছিয়ে নিও, একটু জেদি মানিয়ে নিও। আদনান জড়িয়ে ধরে ও চাচ্চুকে। ওর মনে যে কতটা আবেগ জমানো ছিল তা প্রকাশ করতে অক্ষম হয় আদনান। উপচে পড়া সকল অনুভূতির জোয়ারে ভুলে বসে কতটা গর্হিত কাজ করতে যাচ্ছে সে। আদৌ কি তোষা রাজি কি না তাও একটাবার তার চিন্তায় আসে না। তোষা সেদিন যখন কলেজ থেকে ফিরল তখন মা তাকে খুব আদর করে আনতেন, মেয়ে সাথে খাইয়ে দিতে দিতে বলেন, তোষা, আমরা বড়রা একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তুমি বড়দের সম্মান করো। তোষা খেতে খেতে উত্তর করে, আমিও আশা করব তোমরা নিজেদের সম্মান বজায় রেখে সিদ্ধান্ত নিয়েছো। মেয়ের কথার ভঙ্গিতে শুনে ওর মা বুঝেন কতটা সহজে তোষা রাজি হবে না। না চাইতেও বারংবার তাকে নিজেকে শক্ত খোলসে আবৃত করতে হয়। না চাইতেও তোষার প্রতি কঠোর থেকেও কঠোর হতে হচ্ছে ইদানি। তোষাকে খাইয়ে মুখ মুছে দিয়ে ওর বরাবর বসেন তিনি, ভেজা চুলগুলো ঝেড়ে দিতে দিতে। অবলীলায় জানায়, তোমার বিয়ে ঠিক করেছি আমরা, তুমি যেমন পছন্দ করো ঠিক তেমনই ছেলে। উচ্চতা, চেহারা সব এক, শুধু পেশা ভিন্ন। মানে? আদনান। তোষা যেন অগ্নিশর্মা হয়ে যায় মুহূর্তে। চিরবিরিয়ে উঠে ওর মস্তিষ্ক। দাঁড়িয়ে গিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, পাগল হয়েছো? পাগল তোমরা, অসুস্থ মানুষ। বলে দৌড়ে থেকে বের হয়ে আদনানের কাছে যেতে নিল তোষা। সবাই না হয় পাগল হয়েছে তাই বলি কি আদনান ভাইও পাগল হলো? সে কি জানে না তোষা আরহামকে ভালোবাসে? জানে, সবাই জানে, তবু এরকম একটা কুরুচিপূর্ণ প্রস্তাবে সে কিভাবে রাজি হয়? আদনানের রুমে প্রথম কোনো নক না করেই তোষা ঢুকে পড়াতে কিছুটা চমকায় আদনান। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে তোষা জাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের বড় ভাইয়ের হবু বউকে বিয়ে করতে চাইতে লজ্জা করলো না আপনার আদনান ভাই? বিবেক বাঁধলো না একটু? কতটা জঘন্য আপনি! আমি জানাবো আরহাম ভাইকে, চেহারা এক হলে মানুষ এক হয় না, চরিত্রহীন লোক আপনি। চর খেয়ে তবদা খেয়ে রইল তোষা। ওর মা ওর মুখ চেপে ধরে টানতে টানতে নিতে বলল, মুখ সামলা তোষা, তোর বিয়ে আমি আদনানের সাথেই দিব, দেখি কে থামায় আমাকে। তোষা মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে সোজা বাবার কাছে যায়। তুহিন বুঝে মেয়েকে, আদরে তোষাকে বুকে টেনে নিতে চাইলেই তোষা চিল্লিয়ে ওঠে। তুরাগা চাচি বের হতেই তোষা সবার সামনে হুমকি দিয়ে বলে, আমাকে জোর করছো তাই না? আমি যদি না থাকি তখন কাকে দিবে বিয়ে? আমার লাশকে দিও বিয়ে? লাশ শব্দটা কানে বাজে উপস্থিত 5 জনের কানে। ওর চাচি দৌড়ে এসে তোষাকে ঝাঁপতে বুকে চেপে ধরে। তোষার ভালো লাগে চাচি নামক মানুষটাকে। মনে হয় আরহাম ভাই ও কাছে তার। এই নারী ছেঁড়া ধন তার আরহাম ভাই। চাচি ওকে বুঝিয়ে শুনিয়ে নিজের সাথে নিতে পুরা তিরিক্ষিভাবে আদনানকে উদ্দেশ্য করে বলেন, বিয়ে হওয়ার পরপরই নাতি নাতনি চাই আমার। আদনান, নিশ্চিন্ত আহরাম এতটাও নিচে নামবে না যে নিজের ভাইয়ের সংসার ভেঙে তুষাকে নিয়ে যাবে। বাচ্চা থাকলে সুবিধা হবে, আরমান তখন কিচ্ছু করতে পারবে না। আদনান শুনল, বুঝলো, ও জানে কেন ওর সাথে তোষার বিয়ে দিতে চাইছে সবাই ভাবছে আরহাম আর যাই করুক না কেন নিজের ভাইয়ের বউয়ের দিকে নজর দেবে না বা ভাইয়ের ক্ষতি করবে না। সেখানে বাইরের কারো সাথে তোষার বিয়ে দিলে আরহাম হয়তো খুন করতেও কিছু পা হবে না। তাই তো শেখ বাড়ির সকলে মিলে পরিকল্পনাটা করবে। আদনান সুযোগ নিল, চাইল তোষাকে। তবু যখন ও প্রশ্ন করলো, তোষা কোনোদিন মানিয়ে নেবে না আমাকে, তখন একটা বাচ্চা, একটা সংসার, একটা বিয়ের কথা হচ্ছে এখানে। তখনই উত্তর করে তোষার মা, মেয়ে মানুষ যে পাত্রে ঢালবে তার আকারই ধারণ করবে। আমার মেয়ে, চিনি আমি, একটু আদর পেলেই গলে যাবে। আদনান কথা বলল না। তার খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, তাহলে কেন পুতুলটাকে আদর দিয়ে বুঝিয়ে ও আরহাম ভাই থেকে আগলে রাখলেন না?
এই তো বেশি আগের কথা না, বছর কতক পূর্বে তোষা যখন ক্লাস 8-এ পড়ে তখনকার ঘটনা। স্কুলে রোজকার নেই তুহিনই আনতে যায় ওকে। তোষাও নিচে কুদে বাবার হাত ধরে বাসার পথে রওনা হয়। ঘটনা নিত্যদিনেরই, কিন্তু তুহিনের একটা ভুল হয় এখানে। বাড়ির মোড়ে তোষাকে নামিয়ে সে যায় অফিসে। কোনো এক গুরুত্বপূর্ণ মিটিং ছিল বোধহয়। তোষা হেলে দুলে পাশের ফুচকার দিকে গেল আগে। পাশ থেকে কেউ ওকে একা ছাড়ে না, ভয় পায় যদি তোষা হারিয়ে যায়। তোষার আগে বিরক্ত লাগলেও বড় হতে হতে ব্যাপারটা বোঝে। বাড়ির একটা মাত্র ছোট সদস্য, তাও কিনা একমাত্র মেয়ে হওয়ার দরুন সকলেরই উপচে পড়া ভালোবাসা। আজ সুযোগ বুঝে কাজে লাগায় তোষা। দোকানে গিয়ে চটপটে গলায় বলল, মামা, ঝাল দিয়ে ফুচকা দিন। দোকানি চেনে তোষাকে, শেখ বাড়ির কন্যা বলে কথা। তিনি ঝটপট আগেই তোষাকে দিতেই পাশে থাকা 4-5 জন ছেলের একজন বলে উঠল, কি মামা, আগে আমরা থাকা সত্ত্বেও ললনাকে দিয়ে দিলা? নট ফেয়ার। তোষার কানে কথাটা ঢুকতেই চির বিরিয়ে ওঠে ওর নিয়রণগুলো। তখনও ফুচকায় হাত লাগায়নি। অগ্নি দৃষ্টি দিয়ে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা মজা নিতে চাইল। কি সুন্দরী, এভাবে তাকাও কেন? বুকে লাগে তো। কথাটা বলে বুকে হাত রাখে নিচে, পাশে মটকার উপরে রাখা স্টিলের গ্লাস। তোষা ছো মেরে সেটা নিয়ে ছুঁড়ে মারে ছেলেটাকে। নিশানা একদম সঠিক কপাল বরাবর। ছেলেটা কপাল চেপে ধরে তোষার দিকে তাকায়। বাকিরা ঘটনা সূচনায় কিংকর্তব্য বিমূঢ়। তোষার রাগে লাল হয়ে ধমকে ওঠে, কিরে বল এবার, কে ললনা তোর? ছেলেটা তেরে যেই না তোষার কাছে আসবে তখনই কেউ ওর কলার চেপে ধরে পরপর নাক বরাবর ঘুষি মারে। পরপর 2 ধরনের শব্দ শোনা যায় তখন। প্রথমত ছেলেটার ব্যথাকাতুর শব্দ, দ্বিতীয়ত তোষার উচ্ছ্বসিত কণ্ঠ। উৎফুল্ল তোষা বলতে থাকে, কিরে এবার বল সুন্দরী। আরহাম ছেলেটাকে বলার সুযোগ বুঝি দেয়। পরপর আঘাতে ছেলেটা নিচে পড়তে আরহাম তার বুকে আঘাত করতে করতে বলে, বল বল, বুকে লাগে এবার। আশেপাশের কেউ সাহস সঞ্চার করেও আরহামের ধারে কাছে যাওয়ার সাহস করতে পারল না। সেই ছেলেকে অবশেষে হসপিটালে ভর্তি রাখা হয় টানা 2 সপ্তাহ। তোরা কি বলবে ভেবে পায় না, কারণ ওই দিন দুপুরে আরহাম তোষাকে নিয়ে খুশি মনে বাসায় ফিরেছিল। দুজনকে দেখে বাসার কেউই টের পায়নি এত বড় কাণ্ড ঘটিয়ে এসেছিল তারা। দুজন বেশ হাস্যোজ্জ্বল মুখে বাড়ি ফিরে সেদিন। এমন হাজারো ঘটনা আরহাম ঘটিয়েছে তোষাকে ঘিরে। শুরুতে ব্যাপারগুলো স্বাভাবিক হলেও পরে আর স্বাভাবিক রইল না। তোষাকে ঘিরে ছোট্টখাট্ট ব্যাপারগুলোতেও আরহাম রোষপূর্ণ আচরণ করা শুরু করলো। কাউকে পরোয়া করা তখন পছন্দ ছিল না ওর। বাসায় সবাই যাই বলুক না কেন, আরহাম কারো কথায় কর্ণপাত করেনি, বরং দিনকে দিন তোষাকে ঘিরে তৈরি করেছিল অদৃশ্য এক দেয়াল, যা টপকানো বা ভাঙা কারো দ্বারা সম্ভব ছিল না। শেখবাড়ির সকলে যখন ব্যাপারটা বুঝতে পারে ততদিনে তোষা আরহামের সম্পর্ক গড়িয়েছে বহুদূর। হয়তো তারা তাদের অনুভূতি তখন গোছায়নি বা তোষার বুঝে তত কিছু আসেনি, কিন্তু তোষা এটা বুঝে গিয়েছিল তার জীবনের ব্যাপক এক স্থান জুড়ে আরহাম, যার বিরাজমান ব্যতীত তোষা কল্পনা করতে পারে না নিজেকে। বাসার সবাই যখন দেখলো তোষাকে নিয়ে আরহামের ওই ওভার পজিটিভনেস ওদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে, তখন তুরাগ ডেকে পাঠায় আরহামকে। নিজের বড় ছেলের প্রতি তার ভালোবাসাটা হয়তো সে ততটা প্রকাশ করতে পারে না, তাই বলে এমন তো না যে ভালোবাসে না। আরহাম আসতেই তুরাগ বলে, দিন দিন এই অধা পতনের কারণটা কি আরহাম? কিসের কথা বলছো আব্বু? সেমিস্টার টপ করেছে। ফাজলামো হচ্ছে, জানিস না কিসের কথা বলছি? তুষাকে ছাড়, ওর সাথে এত কিছু তোর চাচাতো বোন লাগে, ব্যাস আর কিচ্ছু না। কোনো বোন নাও আমার, ভালোবাসা আমার। তুরাগ এবার রেগে যান। পাগলামি বাদ দাও, ফাজিল ছেলে, তোমার এই পাগলামি মেরে দেবে ওকে। ভালোবাসি আমি। ভুল ভালোবাসা এটা। তোষকে আমার চাই চাই। কথাটা বলে নিজের রুমে গিয়ে ভাঙচুর করে আরহাম। ওর মা ছুটে যান ছেলের রুমে, লাভ হয় না, দরজা লক করা ভেতর থেকে। তুরাগ সহ তুহিন তোষার মা এসেও দরজায় কড়া নাড়েন। আরহামের সেদিনের গর্জনগুলো ছিল রুহ কাঁপানো। ওর এক একটা হুঙ্কারে যেন শেখ বাড়ির দেয়ালে গুঞ্জন তুলেছিল। তোষা কোচিং থেকে ফিরতে চিৎকার চেঁচামেচি শুনে গলাটা আরহামের শুনতেই দৌড়ে হাজির হয় রুমের সামনে। তোষাকে দেখা মাত্র ভয় পায় তুহিন। তার ছোট্ট মেয়েটার উপর না প্রভাব পড়ে এসবের। সবাই ভেবেছিল তোষা ভয় পাবে, কিন্তু না, তোষা তেমন প্রতিক্রিয়া দেখালোই না।
সে শুধু দরজায় টোকা দিয়ে ডাকলো, আরহাম ভাই। ব্যাস, আর কোনো গর্জন শোনা যায় না। সবটা নিমিষেই শান্ত হয়ে যায়। তোষা পুনরায় আবার বলে, দরজা খুলবেন না? সেকেন্ডের ব্যবধানে দরজাও খুলে গেল। আরহামের মা আর চাচি দরজা ঠেলে ভেতরে ঢুকেই চমকে যান। ফ্লোর জুড়ে কাঁচ। আরহামের মা আটকে ওঠেন ছেলের হাত দেখে। তোষার মা তাড়াতাড়ি হাতটা ড্রেসিং করে দিয়ে বুয়া ডাকেন রুম পরিষ্কার করতে। তোষা ভেতরে ঢুকে নি আর। এসব রক্ত সহ্য হয় না তার, তাও যদি হয় আরহাম ভাইয়ের। তুরাক তুহিন বোঝেন আরহামকে সামাল দেয়া সহজ হবে না, তাই তো সবচেয়ে নিকৃষ্ট পথটা বেছে নেন আরহামকে তোষাকে সরানোর। আজকে পেটে দিব। আরহাম ভ্রু কুচকায়। তোষার বাহুর টেনে দেখতে দেখতে জিজ্ঞেস করে, হাতে কিছু হয়েছে? ব্যথা। আরহামকে মুহূর্তেই চিন্তিত দেখালো। তোষা মুখে থাকা ছোড়া হাসিটা দমিয়ে রেখে পরনে থাকা কুর্তিটা উঁচু করলো অতি সামান্য। এতে যেন আরহামের কিচ্ছু হলো। ধবধবে সাদা পেটটা অল্প চর্বিযুক্ত, ঠিক যতটা না হলেই নয়। আরহাম বাজে ভাবে ফাঁসলো যেন। এই বুঝি ওকে জ্বালিয়ে মারছে। কোনো মতে দাঁত চেপে পেটে 2 আঙ্গুল রেখে চামড়া উঁচু করতে তোষা মুচড়ে ওঠে। প্রচণ্ড স্পর্শ কাতুরে কিনা। আরহামের নিয়ন্ত্রণ রাখাটা এবার যেন কঠিন হলো বেশ। ধমকের স্বরে বলল, একদম সোজা দাঁড়িয়ে থাকতো। তোষা মানল, দাঁড়ালো সোজা। আরহাম অতি শীতল হাতে স্পর্শ দিল তোষার পেটে। শেওরে উঠে এবার মুচড়ামুচড়ি করার সময় পেল না তোষা। আরহাম দক্ষ হাতে পুশ করেছে। তড়িৎ বেগে তোষার কাপড় ঠিক করতে দেখলো তোষা মুখ টিপে হাসছে। আরহাম ওর দিকে তাকিয়ে শ্বাস টেনে অসহায় গলায় বলল, জ্বালানোটা বেশি হয়ে যাচ্ছে না? তোষা যেন অবুঝ সাজল, বলল, মানে? জানিস না? না তো। আরহাম কিছু বলার আগেই তোষা আজ তাড়া দিল, যাবেন না? লেট হচ্ছে তো। আরহাম ভ্রু কুচকায়। যেই মেয়ে পারলে ওকে টেনে নিজের কাছে রাখে সারাদিন, সে আজ তাড়াচ্ছে। অবশেষে তোষার কাছে বাধ্য হয়ে আরহাম চলে যায়। যাওয়ার আগে রোজকার নেই তোষাকে কিছু সীমাবদ্ধতা জানিয়ে যেতেও ভোলে না সে। তোষা মাথা নাড়ে শুধু। আরহাম যেতেই নিজের কাছে লেগে গেল তোষা। এতটা উৎফুল্ল এর আগে কখনো হয়নিও, অথচ কাজটা করতে তোষার ভেতর ভেতর ধ্রিম ধ্রিম শব্দ করেই যাচ্ছে। কিন্তু তোষা দমবার পাত্রী নয়, একবার যেটা চাই তা চাই চাই। রানওয়েতে ট্রেনিং চলছে নতুনদের। উচ্চপদস্থ অফিসার হিসেবে তত্ত্বাবধানে তুষার এসেছে ভিজিটিংয়ে। ওকে দেখা মাত্রই অন্যান্য সৈনিকরা অভ্যর্থনা জানালে। তুষার তাদের সাথে বেশ কিছু সময় আলাপ করে লাঞ্চের জন্য সামনের দিকে হাঁটা দিল। ওকে দেখা মাত্রই তথ্য নিজের স্লটের কাছ থেকে বিরতি নিয়ে ছুটল তুষার পিছন। ও জানে এত মানুষের সামনে তুষারকে ডাক দেওয়াটা ঠিক হবে না, তাই দৌড়ে গিয়ে একদম শটান হয়ে ওর সম্মুখে দাঁড়ায়। তুষার ভ্রু কুচকায়। তথ্য এক পা সজোরে মাটিতে হিট করে স্যালুট জানাতে অল্প হাসল তুষার। বিনিময়ে জানালো, লাঞ্চ ব্রেকে কথা বলবো। তথ্যর মুখে খুশির উজ্জ্বলতা দেখা মিলল। তুষার কথাটা বলে পা বাড়ায় সামনে। পেছনে রয়ে যায় তথ্যর তৃপ্তিময় শ্যামলা মুখটা, যা রোদের তপ্ততায় এই রং ধারণ করেছে। লাঞ্চ শেষ হতেই দরজায় নক হলো। তুষার অনুমতি দিতেই তথ্য 2টো কফি হাতে ভেতরে ঢোকে। হাসি মুখে 1 কাপ তুষারের কাছে দিতেই তুষার অভ্যাসবশত ধন্যবাদ জানায়। তথ্য বিনিময়ে হাসি দিয়ে আশেপাশে তাকালো। তুষার সময় নিয়ে 2-1 চুমুক বসিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, ওদিনে ব্যবহারের জন্য দুঃখিত তথ্য। আরে ইটস ওকে স্যার। স্যার? আপনি না বললেন? তখন রেগেছিলাম। এখন নেই। আমি কি রাগ নামক এই টেনশনটার কারণ জানতে পারি তুষার? তুষার ভাবল, গুমরে মরা থেকে শেয়ার করা উত্তম, তবে বলার বা অভিযোগ কার বিরুদ্ধে থাকবে তার কথার মাঝে সেখানটাতে আটকে যায় তুষার। চাইলেও মুখ ফুটে প্রকাশ করতে ব্যর্থ হয় নিজের ভেতরে থাকা জ্বলন্ত আগুনের পিণ্ডটাকে। তুষারকে চুপ থাকতে দেখে তথ্য বুঝল কিছু। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, তোষা কেমন আছে? পুতুল। আনমনি তুষার কথা বলতে গিয়ে সামলে নিল নিজেকে। কফির মগে চুমুক দিয়ে বলল, 2টো ভালোবাসা একসাথে আছে তথ্য। লাল নেটের শাড়িটা গায়ে জড়িয়েছে তোষা। কাজটা সহজ ছিল না তার জন্য। বহু কষ্টে শাড়ি পরে এখন বসেছে সাজুগুজু করতে। ড্রেসিং টেবিলের ড্রয়ারে যাবতীয় সব রাখা। তোষা সাজ বলতে শুধু লাল টকটকা রংটা ঠোঁটে লাগালো। কোমর সমান চুলগুলো পিঠময় ছড়িয়ে মাঝ বরাবর সিথি করতে সজল চোখে আয়নাতে নিজে দেখল। সলজ্জ ভঙ্গিতে নিজেকে দেখে হাসে তোষা। আজ আরহাম ভাইকে পাগল বানিয়ে ছাড়বে ও।
মনে মনে দীর্ঘ সংকল্প এঁটেছে তোষা। অপেক্ষা শুধু আরহামের। রাত এখন প্রায় 8টার কাছাকাছি। ঘড়ির কাঁটা প্রায় রাত 8টা ছুঁই ছুঁই। পাল্লা দিয়ে বাড়ছে তোষার বুকের ধুকপুকানি, যেটা একদম শিথিল হয়ে এলো যখন দরজা খোলার শব্দ কানে এলো। আরহাম এসেছে। তোষা এখন যেন সব উল্টে পাল্টে ফেলল। একবার ভাবলো দৌড়ে ওয়াশরুমে ঢুকে সব খুলে ফেলবে, কিন্তু পরক্ষণেই কিছু মনে করে যেই না দরজা লাগাতে যাবে অমনি আরহামের আগমন ঘটল। লাল রঙা শাড়িতে মোড়ানো এক অপসরী দাঁড়িয়ে আরহামের সম্মুখে, যার ওষ্ঠাধর লালে লালে লেপ্টে, কোমর সমান চুলগুলো হেলে দুলে যেন বাতাসে মিশতে চাইছে। তোষার এই লাস্যময় রূপ দেখে আরহামের জান প্রাণ উড়ে যাওয়ার উপক্রম যেন। কণ্ঠনালী রোধ হলো, শ্বাস প্রশ্বাস হলো ধীমে। চক্ষু ভরা তৃষ্ণা নিয়ে আরহাম ভীতু ঢকিল। প্রাণঘাতী প্রাণনাশী এই রূপে কাকে বলি দেবে তোষা? এই আরহামকেই তো। ভয় পাওয়াটা নিশ্চিত স্বাভাবিক, তবে আরহামের হঠাৎ কিছু হলো। একটানে তোষাকে রুমে থেকে বের করে দরজা আটকে জোরে শ্বাস টানল। না, আর সহ্য করার ক্ষমতা তার নেই। এদিকে তোষা বাকরুদ্ধ, হতভম্ব। কি হলো হঠাৎ? আরহাম কি তবে তাকে প্রত্যাখ্যান করলো? কিন্তু কেন? বিয়ের প্রথম রাতে আরহামই তো বলেছিল যেদিন তোষা নিজেকে সমর্পণ করবে ওই দিন যাতে এই লাল শাড়ি পরে। তবে আজ কেন এই প্রত্যাখ্যান? তোষার চোখ জ্বলে ওঠে, তিত্তির করে কাঁপন ধরে তার ঠোঁটে। একসময় ঠোঁট ভেঙেই কেঁদে ফেলে তোষা। তার মস্তিষ্ক তাকে বারংবার দংশিত করছে আরহাম থেকে পাওয়া প্রত্যাখ্যানের বিরহে। রুমের দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে তোষা, ঠিক তেমনটাই যেমনটা আরহাম তাকে বের করার সময় ছিল। শুধু পরিবর্তন এসেছে তার মুখের চেহারায় ভাঙা এক অবস্থা। তার কান্নার কারণ দাঁড় করানো গেল না। সবসময় জেদ ও রাগে কান্না করা মেয়েটা আজ কাঁদছে আরহামের জন্য, আরহাম থেকে ভালোবাসার প্রত্যাখ্যান পাওয়ার জন্য। ফর্সা মুখটা নিমিষেই লাল দেখালো। ঘণ্টাদের এক হবে তোষা দাঁড়িয়ে এখানে, নড়েনিও, নড়বেও না। হঠাৎই খট করে দরজাটা খুলে গেল। বেরিয়ে এলো আরহাম। তোষার মুখের দিকে তাকাতেই চমকালো সে। ভরকালো তোষার দশা দেখে দ্রুতভাবে এসে তোষার মুখটা নিজের হাতের আঁজলায় নিতেই ঝামটা মেরে তা ফেলে দিল তোষা। আরহামের বুকটা যেন ছাত করে উঠল, ঠিক যেন জ্বলন্ত আগুনে পানির ছিটে দিল। তবে আরহাম গায়ে মাখল না। পুনরায় তোষার মুখটা আঁজলায় তুলে অস্থির কণ্ঠে বলল, তোষ, এই কি হয়েছে? আমার প্রাণ কাঁদছে কেন? তোষা এবারেও একই কাজের পুনরাবৃত্তি ঘটালো। ঝামটা মেরে আরহামের হাত সরালো নিজের গাল থেকে। এই মুহূর্তে যেন আরহামের মাঝে কিছু হলো। তার নিয়রণে চিরবির অনুভূতি হচ্ছে। ঘাড় কাত করে দেখে আরহাম। চোখের দুই পাশে লাল দাগ ফুটে ওঠে। বহু কষ্টে জিহ্বা পিষল দাঁতের নিচে। নিজেকে মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ করলো এক অনিয়ন্ত্রিত পুরুষ। সবটা আড়ালে রইল তোষার। সে দেখেনি আরহামকে পাশ কাটিয়ে সোফায় বসে ফুপাচ্ছে। আরহাম পা ফেলে ঝটপট ওর কাছে এলো, হাঁটু ভেঙে বসলো নিচে। তোষার হাতটা ধরতেই তোষা ছাড়াতে চাইল। বিশেষ লাভ দেখা গেল না। আরহাম শক্ত করে ধরেছে। কাতর গলায় জিজ্ঞেস করলো, আমার দোষটা বল, কেন কাঁদছিস? তোষা কথা বলল না। আরহামেরও সহ্য হচ্ছে না এই কান্না। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে তার যেন কিছু মনে পড়ল। মুহূর্তে বুঝলো তোষার কান্নার কারণ। সাথে সাথে অধর কোণ ঠেসে হাসি উপড়ালো তার। হাঁটু উঁচু করে হাত বাড়ালো, ছুঁয়ে দিল তোষার গাল। জোর করে চোখ মুছে ফিসফিস করে বলল, আজ থেকে সারা রাত কাঁদবো প্রাণ। তোষা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, বোঝেনি কথার মানে। আরহাম তোষার বোকা চাহনি দেখেই বুঝল তোষা বোঝেনি তার কথার গভীরতা। আজ গভীর হবে আরহাম, ঠিক ততটা গভীর যতটা গভীর ছিল ভালোবাসা আছে তার প্রাণের প্রতি। সময় ঘুরল বলে ঝট করে তোষাকে পাজা কোলে তুলে আরহাম। তোষা নামতে চাইলে আরহাম ওকে কোলে নিয়েই একটা ঘুরান দিয়ে বলল, বুঝি কান্না করার আগে দেখবি তো আদৌ কান্না করার মতো কিছু হয়েছে কিনা। আমাকে কে বের করলো? কেউ না। মিথ্যা। তুমি বের করে নি টেনে? কারণ দেখবি না? তোষা এবারেও কিছু বুঝলো না। আরহাম ইশারায় কিছু বলল তাকে। তোষা খেয়াল করলো আরহামের চুল ভেজা, পরনে থাকা কাপড় ভিন্ন। সুন্দর এক পুরুষ দাঁড়িয়ে যার কোলে তোষা। আরহামের পরনে সাদা ধবধবে এক শার্ট, যা খুবই ফিনফিনে, সাথে সাদা প্যান্ট। ভেজা চুলগুলো আজ গোছালো না। বুকের দিকের দুটো বোতাম খোলা থাকার দরুন কিছুটা অংশ ফর্সা বুক দেখা যাচ্ছে। তোষা কি চুমুটুমো খাবে সেখানে, ভাবল। তবে বিশেষ লাভ হলো না। ভাবতেই তার লজ্জায় মরি মরি অবস্থা।
আরহাম তোষাকে নিয়ে দরজার কাছে এলো। তোষার চোখ মুখে ভর্তি প্রশ্ন। আরহাম উত্তর মুখে না দিয়ে করে দেখালো। এক পলিথিন ভর্তি গোলাপের পাপড়ি থেকে 2 হাত ভর্তি করে ছিটালো তোষার উপর। হঠাৎ এমন ঘন পাপড়িগুলো তোষাকে পুলকিত করতে সক্ষম হলো। উপচে পড়া খুশি ওর মুখে। 2 হাতে মুখ ঢেকে উপভোগ করছে মুহূর্তটাকে। আরহাম এখানেই থামলো না। তাজা টকটকে এক বড় গোলাপ হাতে হাঁটু গেড়ে বসলো তোষার সামনে, যা তোষাকে আরও অবাক করে দিয়ে আরহাম বলল, আজ আমার হবি প্রাণ। তোষা নিজেও বসে পড়লো আরহামের হাঁটুর ভাঁজের উপর। 2 হাতে গলা জড়িয়ে ধরে উচ্চারণ করলো, হুম। কাঁদছিস? অথচ তোষা কাঁদছে। এত বছরের কষ্ট, ক্লেশ, যাতনাকে ভুলে আজ তাদের ভালোবাসা কিনা পূর্ণ হতে চলেছে। কম তো সহ্য করলো না। আজ যখন সব পেতে চলেছে তখন কি আর চোখ বাঁধ মানে? মোটেও মানে না। তোষারও মানল না। আরহামের গলা শক্ত করে জড়িয়ে ধরে শুধু বলল, সমর্পণ করলাম আজ। ব্যাস, আর কিচ্ছু বলা হলো না বা শোনার অপেক্ষা করলো না আরহাম। ওভাবেই কোলে তুলল তোষাকে। তোষা তখন ওর গলা জড়িয়ে। আরহাম পা বাড়ালো তাদের রুমের দিকে। তোষা যেন আরেক দফা চমকালো। ওদের রুম সাজানো কাঁচা ফুলে, বিছানায় ছড়ানো গোলাপের পাপড়ি। আরহাম তোষার অবাক হওয়া মুখটা দেখে হাসি মুখে বলল, ফুল ছাড়া কিভাবে বাসর হবে প্রাণ? আপনি কিভাবে জানলেন আজ? তোষাকে অতপর আর কথা বলার সুযোগ দিল না আরহাম। আসার সময় আরহাম ফুল এনেছিল। লজ্জায় নত করা মুখ থাকায় তোষা তখন দেখেনি। তবে আরহাম কিভাবে জানলো তা এখনো প্রশ্ন। নিজের প্রাণকে নিশ্চিত আরহাম এমন একা ফ্ল্যাটে রেখে যাবে না, না কোনো ফোন বা যোগাযোগ মাধ্যম। অথচ প্রতি মিনিট আরহাম নজর রাখছে ওর তুষের উপর। প্রতিটা ক্ষণের খবর জানা আরহামের। এই যে আজ তোষা এসব যা করেছে তা আগেই আরহাম দেখেছে, বুঝেছে। শুধু দেখেনি তোষার এই লাস্যময়ী রূপটাকে, যা সরাসরি দেখা মাত্র থমকে গিয়েছে। এই ঘণ্টাখানিক সময় লাগিয়ে এসবই করত। বারান্দায় ছোট্ট করে একটা ক্যান্ডেল লাইট করা। আজকের খাবারটাও বাইরে থেকে এনেছে আরহাম। তবে আপাতত অত সব দেখার বা মনে করার সময় হলো না। দুজন প্রাপ্তবয়স্ক প্রেমময়ী যুগল ভুলে গেল তাদের ক্ষুধার চাহিদা, তাদের বর্তমান চাহিদাটা নিজেদের মাঝে। আরহাম তোষাকে বুকে নিয়েই বিছানায় বসল। এই প্রথমবারের মতন খুবই আলতো হাতে ছুঁয়ে দিল তোষাকে। তোষা বুঝি এতেই নেতিয়ে গেল। আরহামের পুরুষ হাতের স্পর্শ আঁকিয়ে তুলল তার পতন। মাতাল হলো তোষা, মাতাল করলো আরহাম। দেহ জুড়ে যখন তাদের প্রেম বইছে তখনই আরহামের প্রথম চুম্বনের আবেশে তোষা যেন ঘায়েল হলো। মৃত্যুসজ্জায় যেতেও যেন রাজি এখন সে। আরহাম নিজেও নিয়ন্ত্রণ হারালো। এত বছরের ভালোবাসা সব ঠেলে দিল তাদের প্রাণের মাঝে। তোষা বোধশক্তি হারালো, সাথে হারালো আরহাম। দুটো প্রাণের নাশ ঘটল বুঝি এই রাতে। আকাশে আজ সুতার নেই চাঁদ। এমন লাল চাঁদের দেখা মেলে না সহসা, তবে আজ দেখা মিলেছে। নতুন চাঁদের এই রূপটা আজ ভয়ঙ্কর সুন্দর, যে কোনো প্রেমোদ্গম বীজ বুননের সর্বোত্তম সময়। তোষা আরহামেরও তাই হলো। তারা নিজেদের আবিষ্কার করলো নতুনভাবে। আরহামের উন্মাদনায় তোষা আজ দিঘারা হলেও তোষার নরম ছোঁয়ায় আরহাম পাগল হয়েছে। তোষাকে সবটা দিয়ে আজ আরহাম নিজের করলো। এই লাল চাঁদটা সাক্ষী তাদের মিলনের। এই কি সুখ বয়ে আনবে নাকি ধ্বংস তা জানে না কেউ। তবে কেউ কেউ তো বলে লাল রঙা চাঁদ ভয়াবহ দুঃখ বয়ে আনে। তবে কি তোষা আরহামের জীবনের ধ্বংসের অধ্যায় শুরুর পথে? সূর্যের দেখা মেলেনি এখনো। এই তো সুবহে সাদিক হতে চলছে। শেখবাড়ির সকলেই জাগ্রত, পুরুষ 3 জন নামাজে। আরহামের মা রান্নাঘর থেকে বের হয়ে তোষার মায়ের কাছে এলেন। শরীর খারাপ, ওই যে হলো, আজ ঠিক হওয়ার নাম নেই তার। হবে নাই কিভাবে? যার ঘরের কন্যা, বুকের মানিক তার কাছে নিয়ে সে মা কিভাবে ঠিক থাকবে? অথচ বছরের পর বছর উনি ঠিক আছে। এই যে যার মাধ্যমে প্রথম মাতৃত্বের স্বাদ পেল, যে ছেলেটা জন্ম থেকে মায়ের নেউটা, সে এখন মাকে দেখে না। চাইলেও কণ্ঠ শোনা যায় না আরহামের। স্বামীকে বললে আগে বলতো, আদনানকে দেখো, একই তো সুরত। বাবা কোনোদিনও মা হয় না। আমার 14টা সন্তানের চেহারা এক হলেও তাদের মধ্যে ভিন্নতা আমি বুঝতাম। বিনিময় তুরাগ কথা বাড়াতো না, অথচ দিনে দিনে তিনি আদনান দিয়ে আরহামের স্বাদ মিটাচ্ছে। আঁচলে চোখ মুছে রুমে ঢুকলেন তিনি। তোষার মা কাত হয়ে শুয়ে আছে। মাথায় হাত রাখতেই চোখ মেললেন। আরহামের মাকে দেখতেই মরা স্বরে বললেন, ভাবি, আমার পুতুলটা। এই কথা ছাড়া ইদানিং বিশেষ কিছু বলতেও পারেন না তিনি। কান্না পায় সারাটা দিন। টেনে টুনে তাকে উঠালো আরহামের মা। ধমকের স্বরে বলল, ওঠ, একা রান্না করতে পারবো না আমি।
চল সাথে। ঠেলে ঠুলে উঠলেন তিনি। মেয়ের শোকে শোকে সংসার ত্যাগের উপক্রম যেন। সেদিনের সিদ্ধান্তটা কতই না ভুল ছিল। তারা ভেবেছিল তোষাকে আদনানের সাথে বিয়ে দিলে হয়তো আরহাম লজ্জা পাবে ভাইয়ের বউয়ের দিকে নজর দিতে, আর একবার বাচ্চা কাচ্চা হলে হয়তো ফিরেও তাকাবে না। অথচ এক সকালে আরহাম কল দিয়ে শুধু বলেছিল, তুষের যদি 14 বার বিয়েও হয় আর 100 বাচ্চার মাও হয়, তখনও আমার ওকেই লাগবে। ওর নেতানো অন্য পুরুষের ছোঁয়া শরীরটাকে নেব আমি, ওর লাশ হলেও নেব আমি, ওই লাশ বিয়ে করে সংসারও করব আমি।